এটা অনেকেই 10 মেরে দিয়েছে, কিন্তু সেটা ভুল। এটা হবে কোনোটিই নয়। সংবিধান যখন চালু হয় তখন তো মৌলিক কর্তব্য ছিলই না, তাই না? যেটাকে ইংরাজিতে কি বলে? ফান্ডামেন্টাল ডিউটি, এটা তো ছিলই না। পরবর্তীকালে ৪২তম সংবিধান সংশোধন ৪২তম সংবিধান সংশোধন ১৯৭৬ সাল যখন করা হয়, তখন ১০টা আনা হয়। ঠিক আছে, ১০টা হচ্ছে মৌলিক কর্তব্য আনা হয়। এবং তার পরবর্তীকালে 86 অ্যামেন্ডমেন্ট ২০০২ এই সালে কি হচ্ছে, একটা এক্সট্রা কর্তব্য যোগ হচ্ছে। তাতে শেষেরটা কি রিলেটেড ছিল? এডুকেশন রিলেটেড ছিল। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট বিচারপতি। এখানে সিনিয়রটা দেয়নি, যে চিফ জাস্টিস না থাকলে যে সিনিয়র থাকবে সেই দেখবে। তো যাই হোক, রাষ্ট্রপতি নিয়ে আমরা সবটা জেনে নিই। রাষ্ট্রপতি নিয়ে জানতে গেলে মোটামুটি রাষ্ট্রপতি 52 নম্বর আর্টিকেল থেকে শুরু হয়। 52 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতির পদটা নিয়ে বলা আছে। ঠিক আছে, 53 নম্বর আর্টিকেলে কি বলা আছে? কার্যপ্রধান। রাষ্ট্রপতি হচ্ছে কার্যপ্রধান, ইংরেজিতে বললে এক্সিকিউটিভ হেড। 54 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বলা আছে। 55 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতির যে ভোট, সেই ভোটের রীতি। 56 নম্বর আর্টিকেলে কি বলা আছে? কার্যকাল। এবং সেটা বলা আছে 5 বছর রাষ্ট্রপতি নিজের কার্যকাল 5 বছরই সম্পন্ন করবে। নেক্সট 57 নম্বর আর্টিকেলে কি বলা আছে? রাষ্ট্রপতির পুনর্নির্বাচন নিয়ে বলা আছে। 58 নম্বর আর্টিকেলে কি বলা আছে? রাষ্ট্রপতির যোগ্যতা। 60 নম্বর আর্টিকেলে কি বলা আছে? রাষ্ট্রপতি কি শপথ নেবে যখন, ঠিক আছে, রাষ্ট্রপতি যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছ থেকে শপথ নেয়, সেই সম্পর্কে সব কথা 60 নম্বর আর্টিকেলে বলা আছে। 61 নম্বর আর্টিকেলে বলা আছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, বা বাংলায় বললে মহাবিয়োগ। আর 72 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা, পার্ডন। হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। তো আজও আমি তোমাদের সামনে 20টা এমসিকিউ প্রশ্ন এনেছি, যার প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। তো তোমরা সবাই জানো আমি এখানে শুধুমাত্র উত্তর বলে বেরিয়ে যাই না, বাকি যে অপশানগুলো আছে সেগুলো দিয়ে যে সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো হতে পারে সেগুলো আমি বলতে বলতে যাব। শুধু তাই নয়, এর সাথে ইম্পর্টেন্ট কি পয়েন্টও আমি বলতে বলতে যাব। এগুলো কোথায় হেল্প করবে? আগামীতে তোমাদের যে পুলিশের পরীক্ষা আসছে, কিংবা পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ, সেই সমস্ত পরীক্ষাতেও তোমাদের হেল্প করবে। তো তোমরা দেখো তোমরা কটা পারছো। তো চলো শুরু করা যাক। প্রথমেই কি বলছে? বলছে ষোড়শ মহাজন পদের মধ্যে কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল? এটা কি হবে? এটা হবে অসমক। ঠিক আছে, আচ্ছা আমি বলে দিই, পুরো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব কটাই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি বলা হয় একদম এই ষোড়শ মহাজন পদের মধ্যে সব থেকে উত্তরে কে ছিল, সেটা হবে কম্বোজ। দক্ষিণে তো অসমক বলাই হলো। পূর্বে কে? অঙ্গ। আর পশ্চিমে গান্ধার। এগুলো একটু মাথায় রাখবে। আর একটা বলি, এই যে ষোড়শ মহাজন পদ, এদের সম্পর্কে জানা যায় কোন দুটো বই দ্বারা? ঠিক আছে, একটা হচ্ছে বুদ্ধ গ্রন্থ, আর একটা হচ্ছে জৈন গ্রন্থ। ঠিক আছে, বুদ্ধ গ্রন্থের মধ্যে কি ছিল? অঙ্গুত্তরা নিকয়া। আর জৈন গ্রন্থে কি ছিল? ভগবতী সূত্র। ঠিক আছে, এই দুটো গ্রন্থ থেকে কি হয়? ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানা যায়, ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে আকবরের রাজত্বকালে কোন কর্মচারীকে বক্সি বলা হতো? এটা কি হবে? অপশান বি, সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে বক্সি বলা হতো। ঠিক আছে, আকবরের 4 রকম মিনিস্টার ছিল। ঠিক আছে, তার মধ্যে একজন ছিল ধর্ম করত, মানে ধর্মের মিনিস্টার, এবং তার সাথে সাথে বিচার ব্যাপারটাও দেখতো। তাকে কি বলা হতো? তাকে বলা হতো সাদার উস সাদুর। নেক্সট আর এক ধরনের মিনিস্টার ছিল, যে কি করত, যে হচ্ছে ইনচার্জে ছিল কিসের? রয়্যাল হাউস হোল্ড। রয়্যাল হাউস হোল্ডের যে ইনচার্জে ছিল তাকে কি বলা হতো? তাকে বলা হতো মীর ই সামান।
আর এক ধরনের মিনিস্টার ছিল যারা দেওয়ান ছিল, যাদেরকে দেওয়ান বলা হতো অ্যাকচুয়ালি, বা উজির। তারা কি ব্যাপারটা দেখতো? তারা দেখতো রাজস্ব বা রিভিনিউ। এবং 4 নম্বরটা এখানে বলাই আছে বক্সি। ঠিক আছে, তো আকবরের এই 4 রকমের মন্ত্রী ছিল, একটু মাথায় রাখবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? এটা কি হবে? অপশান ডি, শিশির কুমার ঘোষ। খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। বাকি অপশানগুলো দেখো। অপশান এতে আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এনার পত্রিকা কি ছিল? এনার পত্রিকা ছিল বেঙ্গলি। ঠিক আছে, বেঙ্গলি পত্রিকার সম্পাদক ইনি ছিলেন। আর এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন দুবার। একবার হচ্ছে 1895 সাল, আর একবার কত? 1902 সাল। ঠিক আছে। আর কি? আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পর্কে বলতে গেলে 1876 সালে তিনি কি করছেন? ভারত সভা প্রতিষ্ঠা করছেন, তাই না? এখানে আছে বারীন্দ্র ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষের ভাই, তাই না? এনারা সবাই মিলে কি করেছিলেন? যুগান্তর দল প্রতিষ্ঠা করেছিলেন। যুগান্তর দলের মেম্বার ছিলেন, অ্যাক্টিভ মেম্বার ছিলেন, তাই না? এখানে দেখো কৃষ্ণকুমার মিত্র আছে, এনার সেই বিখ্যাত পত্রিকা যেটা হচ্ছে সঞ্জীবনী। এই সঞ্জীবনী পত্রিকাতেই বয়কট কথাটা প্রথম বলা হয়েছিল, তাই না? বঙ্গভঙ্গের সময় এই পত্রিকাটা খুব অ্যাক্টিভ ভূমিকা পালন করেছিল। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোন গভর্নর জেনারেল তার শাসনকালের সময় হত্যা হয়? এটা কি হবে? এটা হবে অপশন ডি, লর্ড মেয়ো। ঠিক আছে, আমি বলে দিই লর্ড মেয়োর যে বিখ্যাত কাজগুলো সবকটাই মোটামুটি 1872 সাল নাগাদ। ঠিক আছে, উনি 1872 সালে হত্যাও হয়েছিলেন। কে হত্যা করেছিলেন? শের আলী। উনি যে আন্দামানের যে সেলুলার জেলটা আছে না, সেটা প্রদর্শন মানে সেটা দেখতে গেছিল এবং সেখানেই ওনাকে হত্যা করা হয়। ঠিক আছে, তারপরে এই 1872 সালেই প্রথম জনগণনা শুরু হয়। তারপরে কি হচ্ছে? এই 1872 সালে আর একটা বিখ্যাত আন্দোলন হয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে কুকা আন্দোলন। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের সংসদে রাজ্যসভার এমপি হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হয়? এটা কি হবে? অপশান সি, 30 বছর। ঠিক আছে, আমি প্রথম থেকে বলে যাই। প্রথমে হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হতে গেলে ন্যূনতম 35 বছর বয়স হতে হয়। তারপরে কি? তারপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট হতে গেলেও কত? ন্যূনতম 35 বছর বয়স হতে হয়। তারপর চলে এসো লোকসভার মেম্বার। এটা হতে গেলে 25 বছর বয়স হতে হয়। এবং লোকসভার মেম্বার হলেই তাকে কি প্রাইম মিনিস্টারও মানা যায়, সুতরাং প্রাইম মিনিস্টার হলেও কত? মিনিমাম 25 বছর বয়স হতে হয়। এবার চলে এসো রাজ্যসভার মেম্বার। রাজ্যসভার মেম্বার হতে এখানে বলাই ছিল 30 বছর বয়স হতে হয়। এরপর হচ্ছে রাজ্যপাল বা গভর্নর। গভর্নর হতে গেলেও কত? 35 বছর মিনিমাম বয়স হতে হয়। এবার চলে এসো আমাদের এমএলএ বা মানে হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তার বয়স কত হয় ন্যূনতম? 25 বছর। এমএলএ মানেই মুখ্যমন্ত্রী বা সিএম। মুখ্যমন্ত্রী হতে গেলেও তার বয়স কত তাহলে? 25 বছর হতে হয়। এবার চলে এসো এমএলসি, যেটা আমাদের রাজ্যে নেই, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল। তার মেম্বার হতে গেলে কত? ন্যূনতম 30 বছর বয়স হতে হয়। আর একটা হচ্ছে পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত সদস্য হতে গেলে কত? ন্যূনতম 21 বছর বয়স হতে হয়। ঠিক আছে, তো ন্যূনতম বয়সের লিস্টটা একটু মাথায় রাখবে, পরীক্ষা কিন্তু আসে। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সংসদের সদস্য না হয়েও সংসদে ভাষণ দেওয়ার ক্ষমতা কার আছে? এটা কার হবে? অপশান সি, অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে ভারতীয় সংবিধানে 76 নম্বর ধারায় বলা আছে, তাই না? আমাদের বর্তমানে অ্যাটর্নি জেনারেলকে আর ভেঙ্কাটা রামানি, তাই না? আর ভেঙ্কাটা রামানি হলেন আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, এই অ্যাটর্নি জেনারেল ইনি হচ্ছে পার্লামেন্টের, ধরো এই আমাদের পার্লামেন্ট, তার মধ্যে একদিকে আছে লোকসভা, একদিকে আছে রাজ্যসভা। উনি লোকসভাতে উপস্থিত থাকতে পারেন, রাজ্যসভাতেও উপস্থিত থাকতে পারেন, কিংবা যখন যৌথ অধিবেশন হয় তখনও উপস্থিত থাকতে পারেন। কিন্তু ওনার একটা পাওয়ার নেই, সেটা হচ্ছে বাকিদের মতো কিন্তু উনি ভোট দিতে পারবেন না। উপস্থিত উনি থাকতে পারেন, বক্তৃতাও দিতে পারেন, কিন্তু ভোট উনি দিতে পারেন না।
ঠিক আছে, পার্লামেন্টের ভিতরে যে ভোটটা হয়। যাই হোক, এনাকে আর এক ক্ষেত্রে কি বলা হয়, এনাকে বলা হয় হাইয়েস্ট ল অফিসার, ভারতবর্ষের হাইয়েস্ট ল অফিসার। আর এনার যোগ্যতা কি লাগে, এনার যোগ্যতা লাগে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যে যোগ্যতা, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যে যোগ্যতা তার সমসাময়িক যোগ্যতা এনার লাগবে, তারপরে তিনি অ্যাটর্নি জেনারেল হতে পারবে। ঠিক আছে, আর এনাকে কে অ্যাপয়েন্টেড করে, ইনি অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। তো এটা একটু মাথায় রাখবে, ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সংবিধান চালু হওয়ার সময় কটি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ ছিল। এটা অনেকেই 10 মেরে দিয়েছে, কিন্তু সেটা ভুল, এটা হবে কোনোটিই নয়। সংবিধান যখন চালু হয় তখন তো মৌলিক কর্তব্য ছিলই না, তাই না, যেটাকে ইংরাজিতে কি বলে, ফান্ডামেন্টাল ডিউটি, এটা তো ছিলই না। পরবর্তীকালে 42তম সংবিধান সংশোধন, 42তম সংবিধান সংশোধন 1976 সাল যখন করা হয় তখন 10টা আনা হয়। ঠিক আছে, 10টা হচ্ছে মৌলিক কর্তব্য আনা হয়। এবং তার পরবর্তীকালে 86 অ্যামেন্ডমেন্ট 2002 এই সালে কি হচ্ছে, একটা এক্সট্রা কর্তব্য যোগ হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে 11 নম্বর সংবিধান, তারপরে হয়ে যাচ্ছে 11টি কর্তব্য। ঠিক আছে, শেষেরটা কি রিলেটেড ছিল, এডুকেশন রিলেটেড ছিল। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবর্তমানে দেশের রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত হবে। ধরো দেশের রাষ্ট্রপতি এখন অ্যাবসেন্ট আছে, মারা গেছেন বা অন্য কোথাও গেছেন, উপরাষ্ট্রপতিও এখন নেই, সুপ্রিম কোর্টের প্রধান জাস্টিসও ধরো সিটটা ধরো ভ্যাকেন্ট আছে, তাহলে রাষ্ট্রপতি পদটা কে সামলাবে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট বিচারপতি, এখানে সিনিয়রটা দেয়নি, যে চিফ জাস্টিস না থাকলে যে সিনিয়র থাকবে সেই দেখবে, বোঝা গেল। তো যাই হোক, রাষ্ট্রপতি নিয়ে আমরা সবটা জেনে নিই। রাষ্ট্রপতি নিয়ে জানতে গেলে মোটামুটি রাষ্ট্রপতি 52 নম্বর আর্টিকেল থেকে শুরু হয়। 52 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতির পদটা নিয়ে বলা আছে। ঠিক আছে, 53 নম্বর আর্টিকেলে কি বলা আছে, কার্যপ্রধান, রাষ্ট্রপতি হচ্ছে কার্যপ্রধান, ইংরেজিতে বললে এক্সিকিউটিভ হেড। 54 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বলা আছে। 55 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতির যে ভোট, সেই ভোটের রীতি। 56 নম্বর আর্টিকেলে কি বলা আছে, কার্যকাল, এবং সেটা বলা আছে 5 বছর রাষ্ট্রপতি নিজের কার্যকাল 5 বছরই সম্পন্ন করবে। নেক্সট 57 নম্বর আর্টিকেলে কি বলা আছে, রাষ্ট্রপতির পুনর্নির্বাচন নিয়ে বলা আছে। 58 নম্বর আর্টিকেলে কি বলা আছে, রাষ্ট্রপতির যোগ্যতা। 60 নম্বর আর্টিকেলে কি বলা আছে, রাষ্ট্রপতি কি শপথ নেবে যখন, ঠিক আছে, রাষ্ট্রপতি যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছ থেকে শপথ নেয় সেই সম্পর্কে সব কথা 60 নম্বর আর্টিকেলে বলা আছে। 61 নম্বর আর্টিকেলে বলা আছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, বা বাংলায় বললে মহাবিয়োগ। আর 72 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা, পার্ডন, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা হচ্ছে 72 নম্বর আর্টিকেলে বলা আছে। তো এইগুলোই হচ্ছে মোটামুটি রাষ্ট্রপতির আর্টিকেল, একটু জেনে রাখবে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে, প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে,
তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের, তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে অ্যান্থেরা আসামা থেকে সংগৃহীত রেশম কোনটি? এটা কি হবে? অপশান বি মুগা। ঠিক আছে। আচ্ছা, ম্যাক্স বা ম্যাক্সিমাম সিল্ক প্রডিউস স্টেট কোনটা? এটা যদি প্রশ্ন আসে, ম্যাক্সিমাম সিল্ক প্রডিউসিং স্টেট, এটা কি হবে? এটা হবে কর্ণাটক। ঠিক আছে। সেখানে কি হয়? সেখানে হয় মালবেরি সেরিকালচার। ঠিক আছে। এই সেরিকালচার এটাও মাথায় রাখবে। সেরিকালচার মানে হচ্ছে কি সিল্ক চাষ। ঠিক আছে। পিসিকালচার মানে কি মাছ চাষ, তাই না? এগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিম্নলিখিত কাঁচামালগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরির ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়? এটা ডাব্লিউবিসিএস এ আসা প্রশ্ন। ঠিক আছে। এটা কি হবে? এটা হবে অপশান ডি বাঁশ। ঠিক আছে। আচ্ছা, আমি যদি এর সাপেক্ষে একটা প্রশ্ন করি যে ফেমাস নিউজ প্রিন্ট পেপার মিল কোথায় আছে? তাহলে কি উত্তর হবে? নেপানগর, তাই না? এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। আর একটা হয় ফার্স্ট পেপার মিল অফ ইন্ডিয়া, কোথায় হয়েছিল? সেটা হবে হুগলির শ্রীরামপুরে, তাই না? নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিম্নলিখিত এলাকাগুলির মধ্যে কোথায় ভারতের মোট চা উৎপাদনের 3/4 চা বা 75% চা উৎপন্ন হয়? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে উত্তর পূর্ব ভারত। তোমরা সবাই জানো এই যে ভারতবর্ষ, এর চা বিখ্যাত কোথায়? এক হচ্ছে আসামে আর আমাদের দার্জিলিংয়ে, তাই না? তো ভারতবর্ষের টোটাল যা চা হয় তার 75% চা তো এখানেই হয়। বোঝা গেল? আর চায়ের যদি রিসার্চ সেন্টার বলি বা গবেষণাগার, সেটা কোথায় হবে? সেটা কোথায় হবে? সেটা হবে জোরহাট। ঠিক আছে। আসামের যে জোরহাট। আর দার্জিলিং টি কি জন্য বিখ্যাত? তার সুগন্ধি চায়ের জন্য, তাই না? দার্জিলিং টি বিখ্যাত। এবং বলে রাখি দার্জিলিং টিকে 2003 সালে জিআই ট্যাগ দেওয়া হয়। ঠিক আছে। এই জিআই ট্যাগ প্রথম পেয়েছিল কিন্তু দার্জিলিং টি। এখন জিআই ট্যাগ নিয়ে খুব চর্চিত বিষয় জিআই ট্যাগ, তাই না? অনেক কিছুই জিআই ট্যাগ পায়। আমাদের বারুইপুরে পেয়ারাও শুনেছি জিআই ট্যাগ পাবে, এরকম একটা কথা উঠছিল। তো যাই হোক, তো দার্জিলিং টি কিন্তু প্রথম জিআই ট্যাগ পেয়েছিল। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্য হলো কোনটি? খুব কমন প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। এই যে আন্দোলন, দীর্ঘ আন্দোলন বলছে, এই আন্দোলনের বিখ্যাত সেই নেতাটার নাম মনে আছে যে মারা গেছিল আন্দোলন করতে করতে? তিনি হচ্ছে পট্টি শ্রী রামালু। পট্টি শ্রী রামালু। ঠিক আছে। ইনি আন্দোলন করতে করতে, অনশন আন্দোলন করতে করতে ইনি মারাই যান। ঠিক আছে। এবং চাপে পড়ে 1953 সালে ভাষার ভিত্তিতে প্রথম অন্ধ্ররাজ্য করা হয়। তারপর 1956 সালে কি হয়? স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, এবং সেখানে কি হয়? সেখানেই 1956 সালে বিভিন্ন রাজ্যের সঙ্গে অন্ধ্রপ্রদেশ রাজ্যটাও তৈরি হয় বা সৃষ্টি হয়। বোঝা গেল? নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? এটা হবে তারাপুর, তাই না? কত সালে? 1969 সালে। যে বছর কি হচ্ছে, ইসরো তৈরি হচ্ছে, সে বছর প্রথম পারমাণবিক কেন্দ্রও কিন্তু তৈরি হচ্ছে। তো মনে রাখার একটা সহজ উপায়, এখানে দেখো ট্রাম্বে, এটা হসন্ত দিদি, অ্যাকচুয়ালি বানানটা হওয়া উচিত ট্রাম্বে, তাই না? ট্রাম্বে কি জন্য বিখ্যাত? মহারাষ্ট্রের ট্রাম্বে আমরা সবাই জানি। এখানে তৈরি হয়েছিল বার্ক 1954 সালে। এখানে তৈরি হয়েছিল বার্ক। বার্ক মানে কি? বার্ক মানে হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে ভাবা অ্যাটমিক
রিসার্চ সেন্টার। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা হচ্ছে বার্ক। ঠিক আছে, এই ভাবা নামটা কেন? হোমি জাহাঙ্গীর ভাবা, ইনি হচ্ছে কি ভারতীয় যে পারমাণবিক যে যা কিছু করতে পেরেছে, ঠিক আছে, সব কিছুর জনক হচ্ছে ইনি। ঠিক আছে, ইনিই কিন্তু এই যে মানে নিউক্লিয়ার ব্যাপার স্যাপার নিয়ে ভাবনা চিন্তা করা প্রথম ব্যক্তি ভারতবর্ষে, হোমি জাহাঙ্গীর ভাবা, তাই না? নিউক্লিয়ার শক্তির জনক বলা হয় ভারতবর্ষে এই হোমি জাহাঙ্গীর ভাবাকে। যাই হোক, তো তার নামই তৈরি হয়েছিল বার্ক। বোঝা গেল, এটা অ্যাকচুয়ালি প্রথমে বার্ক ছিল না, পরবর্তীকালে নামটা চেঞ্জ করে ওনার নামে করা হয়েছে। নেক্সট এখানে দেখো আছে কালপাক্কাম বা কালাপাক্কাম, এটা কোথায় আছে? এটা আছে তামিলনাড়ুতে। এখানেও কি আছে? এখানেও আছে অ্যাটমিক সেন্টার। নেক্সট দেখো নারোরা, নারোরা কোথায় আছে? উত্তরপ্রদেশে, এখানেও অ্যাটমিক সেন্টার আছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে চাপ দিয়ে দুই বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলে? এটা কি বলে? অপশন সি, পুনঃশীলী ভবন। নেক্সট 15 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে জিঙ্ক অক্সাইড নিচের কোন আলো থেকে রক্ষা করে? এটা কি হবে? অপশান এ, অতিবেগুনি রশ্মি। ঠিক আছে, আচ্ছা চলো জিঙ্ক নিয়ে আমরা সবটা জানি। ঠিক আছে, এই যে জিঙ্ক অক্সাইড, এটাকে কি বলে? জেডএনও, তাই না? এই জিঙ্ক অক্সাইডকে কি বলে জানো? দার্শনিকের উল, তাই না? আমরা ছোটবেলায় পড়েছিলাম। ঠিক আছে, এবার চলো জিঙ্ক ফসফাইড। জিঙ্ক ফসফাইড কি জন্য ব্যবহার হয়? র্যাট কিলিং, ইঁদুর মারা। ঠিক আছে, এর ফর্মুলা যদি আমি বলি তাহলে কি হবে? এর ফর্মুলা হবে Zn3P2। নেক্সট চলো কি, নেক্সট হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। এই জিঙ্ক ক্লোরাইড কি করে? যে ফার্নিচার আছে কাঠের, সেখানে কোটেড করা হয় এটা দিয়ে, যাতে পোকামাকড় থেকে জিনিসটা রক্ষা পায়। ঠিক আছে, তারপর আছে জিঙ্ক সালফেট বা জিঙ্ক সালফাইড, সরি জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইড হচ্ছে তোমার সাদা রঞ্জক হিসাবে ব্যবহার হয়, কালার। তারপর হচ্ছে জিঙ্ক সালফেট, ZnSO4 এবং তার সাথে 7H2 যদি আমি করি, জিঙ্ক সালফেট, এটা কি? এটাকে বলে হোয়াইট ভিট্রিয়ল। তো এগুলো একটু মাথায় রাখতে হবে, কেননা এগুলো পরীক্ষায় আসে, এই ব্যবহারগুলো বিশেষ করে কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কেঁচোর প্রধান নাইট্রোজেনযুক্ত রেচন বস্তু হলো কোনটি? সেটা কি হবে? অপশান বি, ইউরিয়া। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে মহালানবিশ তত্ত্বের উপর কোন পরিকল্পনা নেওয়া হয়েছে? এটা কি হবে? অপশান বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইম পিরিয়ড কত ছিল? 1956 থেকে 1961। তার আগে এটা জেনে নিই, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইম পিরিয়ড কত ছিল? 1951 থেকে 1956 পর্যন্ত। ঠিক আছে, এবং এই যে পরিকল্পনা, এটা কোন মডেলের উপর ভিত্তি করেছিল? হ্যারড ডোমার, হ্যারড ডোমার। ঠিক আছে, এবং এই পরিকল্পনা কিসের উপরে জোর দিয়েছিল? কৃষি বা এগ্রিকালচার। বোঝা গেল? এরপর হচ্ছে দ্বিতীয় পরিকল্পনা। দ্বিতীয় পরিকল্পনা কিসের উপর জোর দিয়েছিল? দ্বিতীয় পরিকল্পনা জোর দিয়েছিল হচ্ছে ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এবং এই সময় দুর্গাপুর বলো, রাউরকেল্লা বলো, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো কিন্তু গড়ে উঠেছে, বড় বড় ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তৃতীয় পরিকল্পনার সময় পিরিয়ড কত? এইটা, এইটাকে কি বলে? গ্যাডগিল, গ্যাডগিল মডেল। ঠিক আছে, এখানে কি কি করা হচ্ছে? এখানে এগ্রিকালচার বা কৃষি আর ইন্ডাস্ট্রি দুটোর উপরেই কিন্তু ফোকাস করা হয়েছিল। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে হীরা প্রস্তুতিকরণের জন্য বিখ্যাত শহর কোনটি? এটা কি হবে? অপশান এ, সুরাট। গুজরাটের শহর সুরাট, তাই না? বিখ্যাত শহর। এখানে দেখো ভোপাল আছে। ভোপাল কোথায় আছে? ভোপাল আছে মধ্যপ্রদেশে, তাই না? এবং ভোপাল বললেই যে ঘটনাটা মনে পড়ে সেটা হচ্ছে কি? ভোপাল গ্যাস ট্র্যাজেডি।
এটা কত সালে হয়েছিল? 1984 সালে। কেন না, মিক বলে একটা গ্যাস ছিল, MIC, তাই না, যার ফুল ফর্ম কি? মিথাইল আইসোসায়ানাইড। মিথাইল আইসোসায়ানাইড, ঠিক আছে। এই যে MIC গ্যাসটা ছিল, এটা লিকেজ হয়েছিল এবং বহু মানুষ আর কি এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, মারা গেছিল, তাই না। এখানে যে জয়পুর, রাজস্থানের শহর জয়পুর, এটাকে কি বলে? পিঙ্ক সিটি। তারপর দেখো চেন্নাই আছে। চেন্নাই হচ্ছে কোথাকার শহর? চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর শহর, তাই না। আর এটাকে কি বলে? ডেট্রয়েট অফ ইন্ডিয়া। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতে আগত একমাত্র ইহুদি ভাইসরয় কে ছিলেন? এটা কি হবে? অপশান ডি, রিডিং মাথায় রাখবে, ঠিক আছে। রিডিং এর টাইম পিরিয়ডে 1921 সাল, এই সময়, আর এই বছরই বিশ্বভারতী কিন্তু তৈরি হয়েছিল। যাই হোক, এখানে দেখো অপশান এতে আছে ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং এর টাইম পিরিয়ড কত? 1772 থেকে 1785, ঠিক আছে। ওয়ারেন হেস্টিং হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে। আর কি বলা যায়? আর হচ্ছে লাস্ট গভর্নর অফ বেঙ্গল, ঠিক আছে। এটা একটু মনে রাখবে, লাস্ট গভর্নর অফ বেঙ্গল এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, বোঝা গেল। ইনি কি করেছিল? ইনি একসালা ব্যবস্থা, 5 সালা ব্যবস্থা ইত্যাদি ইনি করেছিল। ইনি আর কি করেছিল? যে দ্বৈত শাসন ব্যবস্থা সেটা তুলে দিয়েছিল। ইনি দস্তক প্রথা তুলে দিয়েছিল। ইনি কি করেছিল? এনার সময় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল, তাই না। আরো অনেক কাজ করেছিল। সব থেকে ইম্পর্টেন্ট কাজের মধ্যে একটা, এনার সময় কি হয়েছিল? এনার সময় ইনি গীতাকে ইংরাজিতে অনুবাদ করিয়েছিল, ঠিক আছে। কাকে দিয়ে অনুবাদ করিয়েছিল সেটা তোমরা কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে। এখানে দেখো আছে কর্নওয়ালিস। কর্নওয়ালিসের টাইম পিরিয়ড কত? কর্নওয়ালিসের টাইম পিরিয়ড ছিল 1781 থেকে 1793, ঠিক আছে। কর্নওয়ালিস কি করেছিল? কর্নওয়ালিস করেছিল 10 সালা ব্যবস্থা, ঠিক আছে। আর এই কর্নওয়ালিসের 1793 সাল, এটা খুব বিখ্যাত, তার কারণ কি? এই বছর উনি এনেছিল চিরস্থায়ী বন্দোবস্ত, ঠিক আছে। আর একটা বিখ্যাত সাল এনার আগের বছরটাই 1792। এই বছর কি হয়েছিল? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি, ঠিক আছে। কার সাথে হয়েছিল? টিপু সুলতানের সাথে, তাই না। টিপু সুলতানের সাথে হয়েছিল এবং এই সন্ধি অনুযায়ী, ঠিক আছে, কর্নওয়ালিস টিপু সুলতানের 2 সন্তানকে নিয়ে চলে এসেছিল, ঠিক আছে। সন্ধিটাই এমন ছিল। যাই হোক, এখানে দেখো আর একটা অপশন আছে কার্জন। আমরা সবাই জানি 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, তখন কি? তখন ছিল কার্জন ভাইসরয়, ঠিক আছে। আর কার্জন এতটাই দাম্ভিক ছিল, উনি বলেছিল বঙ্গভঙ্গ ইজ এ সেটেল ফ্যাক্ট, মানে বঙ্গভঙ্গ হবেই। আর ওনার কাউন্টার কে করেছিল? এসএন ব্যানার্জি। এসএন ব্যানার্জি বলেছিল আই উইল আনসেটেল ইউর সেটেল ফ্যাক্ট, ঠিক আছে, আমি তোমার স্থায়ী ঘটনাটাকে অস্থায়ী করে দেবো। তো এসএন ব্যানার্জি সেই রকম লেভেলেরই মানুষ ছিল। যাই হোক, নেক্সট ও আজকে শেষ প্রশ্ন কি বলছে? 20 নম্বর প্রশ্ন বলছে লোকসভায় তপশিলি জাতির জন্য কতগুলি আসন সংরক্ষিত আছে, ঠিক আছে। আমরা সবাই জানি যে লোকসভায় কটা আসন আছে টোটাল? 543টা আসন আছে, ঠিক আছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ ছিল 42টা, তাই না। এবং উত্তরপ্রদেশে কটা ছিল? 80টা। কিন্তু এই সমস্ত স্টেট মিলে যে এসসি সিট, সেটা রিজার্ভ আছে কিন্তু আমাদের পার্লামেন্টেও, ঠিক আছে। এসসি সিট আছে কিন্তু 84টা, এটা একটু মাথায় রাখতে হবে। তো আমরা রেজাল্ট বেরিয়ে গেছে, এখন সবাই জানি আমরা, তাই না, যে এবছর কি হচ্ছে, বিজেপি কটা আসন পেয়েছে? বিজেপি পেয়েছে 240টা, তাই না। এবং ম্যাজিক ফিগার যেহেতু পায়নি, বিজেপিকে অ্যালায়েন্সের সাথে সরকার করতে হচ্ছে, তাই না। সেই অ্যালায়েন্স হচ্ছে এনডিএ, ঠিক আছে। এনডিএ এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, ঠিক আছে। এবং এই এনডিএ টোটাল কটা আসন পেয়েছে? এনডিএ পেয়েছে 293টা, ঠিক আছে। এবং এরা একসাথে মিলে সরকার চালাচ্ছে, ঠিক আছে। আর এনাদের কাউন্টারে কে ছিল? এদের কাউন্টারে ছিল ইন্ডিয়া জোট, তাই না। ইন্ডিয়ার ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ
অ্যালায়েন্স। ঠিক আছে, যারা একসাথে কত আসন পেয়েছে? 235টা। ঠিক আছে, তো বুঝতেই পারছো এনডিএ জোট হচ্ছে এখন বর্তমানে সরকার চালাচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের 20টা প্রশ্ন। তোমরা অবশ্যই জানাবে তোমরা কটা পেরেছিলে, এবং তোমরা এটাও জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। ঠিক আছে, আর যদি আগের ভিডিওগুলো দেখতে চাও তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো, তাতে তোমাদের উপকারে আসবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক মেরো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।